জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন ১ ঘন্টার দিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। ডাকসু নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন একই প্যানেলের সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। ভিপি পদে সর্বোচ্চ ১৪,০৪২ ভোট পেয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে ১০,৭৯৪ ভোট পেয়েছেন এস এম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর আল হাদি মায়েদ হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট। ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই বিপুল ভোটে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ফল গণনাকালে চিফ রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। এবারে ডাকসু নির্বাচন মডেল নির্বাচন হিসেবেও দাবি করেন তিনি। জিএস হিসেবে বিজয়ী হওয়া, জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল, আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই, কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে কিছু ত্রুটি সামনে এসেছে। দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হওয়ার কারণে এসব ত্রুটি হতে পারে। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, ছাত্র শিবির নিজেদের নামে ডাকসুতে অংশ নেয়নি, যদিও গণমাধ্যমে একে শিবিরের বিজয় বলে প্রচার করছে। রাজনৈতিক দলগুলো গণতন্ত্র ও সহমর্মিতার রাজনীতির চর্চা করতে না পারলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আবারও ফিরে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাবার ঝুঁকি রয়েছে। বিএনপির হারানো স্থান ফিরে পেতে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, বিপদে মহিলা দলকে বিএনপি ঢাল হিসেবে ব্যবহার করলেও যথাযথ মূল্যায়ন করে না। এমনকি দলীয় অনুষ্ঠানগুলোতে বসার জায়গাও দেয়া হয় না। মূল্যায়ন না পাওয়ায় দেশে নারী নেতৃত্ব গড়ে উঠছে না বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি। যে কোনোভাবে হোক, যত পরিশ্রম করে হোক, আমাদের সেই জায়গায় আমাদের হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল,
যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু দুটো বিচ্যুতি ছিল। জামায়াত শিবির আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনে বিজয় লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর ৫ লাইশে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে দাবি করে মির্জা আব্বাস বলেন, ২০০৮ সালের মতো ডাকসু নির্বাচনেও ষড়যন্ত্র হয়েছে। ভারতে বসে নিষিদ্ধ ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে ভোট দিতে। মূলত বিএনপিকে ঠেকাতেই এই দুই দল গোপন আঁতাত করেছে বলে মন্তব্য করেন তিনি। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের জামায়াতের সিনিয়র নেতাদের পথ অনুসরণ না করার আহ্বান জানান আব্বাস। এ সময় বিএনপিতে চাঁদাবাজ নেই দাবি করে তিনি বলেন, চাঁদাবাজ সন্ত্রাসী মানেই বিএনপির বহিরাগত। আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি, তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে। ডাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে রাতে মারুফ মল্লিক ও নাজমুল হাসান অভি নামের দুজন বিএনপি কর্মীর গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কমিশনের সদস্য সচিব জানিয়েছেন বিষয়টি ভিত্তিহীন। রাতে এই অভিযোগ করেন ছাত্র শিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তারা বলেন, নির্বাচনের 12 ঘণ্টা আগেও কমিশন এখনও সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করতে পারেনি। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে কমিশনের অবহেলার অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর রাশিদুল আলম। তিনি বলেছেন, শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করেছেন তারা। ছাত্রদলের সাবেক নেতা এবং একই সাথে ঢাকা মহানগর যুব দলের একজন নেতা ইজি অ্যাক্সেসে ঢুকে যান, সেখানে নির্বাচনের কমিশনের বৈঠক করেন এবং একই সাথে বিএনপির ছাত্রদলের বর্তমান আহ্বায়ক তিনি যখন ইজি অ্যাক্সেসে সেখানে কথাবার্তা বলেন, যেখানে আসলে কোনো শিক্ষকেরও থাকার কথা না, এবং একই সাথে একজন শিক্ষকও সেখানে থাকেন যিনি নির্বাচন কমিশনের কোনোভাবে অন্তর্ভুক্ত না। এগুলো আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে আগামীকাল যে দিনের বেলা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ভোটের রাতের বেলা কোনো রকম প্রভাব তারা ফেলতে যাচ্ছেন কিনা। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা 33 বছর পর একটা নির্বাচন পাচ্ছি যেখানে আসলে গণতান্ত্রিক চর্চা হবে এবং স্বৈরাচার শেখ হাসিনার যে থিওরি, সেই থিওরিকে আমরা পদদলিত করে আমরা এমন একটা নতুন বাংলাদেশ এসেছি। সেই জায়গায় কোনো প্রকার ষড়যন্ত্র, এই শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক অধিকার আদায় ভোট দেবে, সেই জায়গায় কোনো প্রকার ষড়যন্ত্র আমরা কিন্তু মেনে নেব না। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, একটু জানাবেন, রাতে যেই অভিযোগগুলো আসলো ছাত্রদলের বিরুদ্ধে, সেই অভিযোগের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা একটু জানাবেন। ফরহাদ, আসলে অভিযোগটি ছাত্র দলের বিরুদ্ধে ঠিক এমনটি নয়, বরং বিএনপি সমর্থক একজন মারুফ মল্লিক এবং একই সঙ্গে তারা অ্যাক্টিভিস্টও বটে বিএনপির, এবং নাজমুল অভি, এই দুইজনকে বিএনপি সমর্থক এবং তারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত। তারা মূলত এখানে নির্বাচন কমিশনে এসে একটি গোপন বৈঠক করছেন এমন একটি গুঞ্জন তৈরি হয়। ধীরে ধীরে সেটি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু মুঠোফোনে ধারণ করা ভিডিও এবং স্থির চিত্র পাওয়া যায় যেখানে আসলে তাদের উপস্থিতির একটা সত্যতা পাওয়া যায়। এটি নিয়েই মূলত আসলে শিক্ষার্থীরা, বিশেষ করে স্বতন্ত্র প্যানেলের যিনি প্রার্থী ছিলেন, এর পাশাপাশি ছাত্র শিবির প্যানেলের যিনি ভিপি এবং জিএস প্রার্থী, তারা সহ এখানে সাধারণ শিক্ষার্থী এসে জড়ো হয়েছেন। তবে আসলে যখন নির্বাচন কমিশনকে এই প্রশ্নটি করা হয় যে এই অভিযোগটি শোনা যাচ্ছে, এটি কতটুকু বাস্তবসম্মত, কতটুকু যুক্তিসঙ্গত এবং সত্যতা কতটুকু, তারা জানিয়েছেন আসলে তারা একবারেই এটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিতে চাইছেন এবং বলছেন তারা আসলে শিক্ষার্থীরা যেটি চান, একটি সুষ্ঠু নির্বাচন, প্রভাবমুক্ত নির্বাচন, সেটি তারা আয়োজন করবেন। তবে এই অভিযোগ কেন আসলো, এই গুঞ্জন কেন তৈরি হলো, সেই উত্তরটি নিয়ে এড়িয়ে গিয়েছেন এবং তারা বারবার এটি বলছেন যে আসলে নির্বাচন হওয়ার আগে ব্যালট বাক্স সেটি খুলে দেখানো হবে এবং তার ভিতরে সে ব্যালট পেপার যেটি আসলে সেটা আছে কিনা সেগুলোও শিক্ষার্থীরা এবং প্রার্থীরা দেখতে পারবেন। কাজেই এটি নিয়ে তিনি বলছেন, এটি আশ্বস্ত করছেন যে আসলে
আশঙ্কাগ্রস্ত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ যেহেতু তিনি ছিলেন, তিনিও প্রক্টরকে বলছিলেন যে আসলে এরকম কোনো প্রভাব যুক্ত হতে নির্বাচন হলে তারা এটিকে মানবেন না এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কঠোর হস্তে এটি আসলে জবাব দেবে। এর পাশাপাশি ছাত্র শিবির প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থী তারাও এখানে এসেছিলেন। মাজহারুল ইসলাম যিনি জিএস প্রার্থী তিনিও বলছিলেন, তিনি 3টি নির্দিষ্ট কারণ দেখিয়েছে যে আসলে যে 3টি বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। তার মধ্যে অন্যতম এই কারণ হচ্ছে এটি, অন্যতম অভিযোগ এটি যে আসলে গোপন কোনো বৈঠক হচ্ছে কিনা। তবে কিছুক্ষণ পরেই মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাবে কিনা সে বিষয়ে আমরা জানতে পেরেছি। তখন হয়তোবা এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আরও কোনো উত্তর দেন কিনা তখন হয়তো জানাতে পারবো। ফরহাদ, আপাতত অভিযোগ এবং অভিযোগ অস্বীকার এই দুইয়ের মাঝখানে আমরা অবস্থান করছি। ফরহাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এই তালিকা প্রকাশ করেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, মনোনয়ন বাছাই শেষে 7 জনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এরপর 11 সেপ্টেম্বর প্রাথমিক তালিকায় বাদ পড়া প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 13 সেপ্টেম্বর। এরপর 14 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে রাকসু নির্বাচনে বিভিন্ন পদে 479টি মনোনয়ন ফর্ম তোলা হয়। বিভিন্ন পদে প্রার্থীরা 322টি মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দিয়েছেন, যেখানে ভিপি পদে 20টি, জিএস পদে 15টি এবং সিনেট প্রতিনিধি পদে 62টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে। আধিপত্য বিরোধী ঐক্য নামে 18 সদস্যের প্যানেল ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ, যেখানে ভিপি পদে মেহেদি সজীব ও জিএস পদে সালাউদ্দিন আম্মারকে প্রার্থী করা হয়েছে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ অলরেডি আমরা করে দিয়েছি। এই প্রার্থী তালিকা অনুযায়ী আপনারা জানেন আমাদের মোট প্রার্থী ছিল 322 জন রাকসুতে। তার মধ্যে আমাদের 255 জন হচ্ছে রাকসুতে, 60 জন সিনেটে এবং 7 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আগামীকালকের মধ্যেই তাদের আপিল করতে হবে। ডাকসু নির্বাচনে অনুষদগুলোতে ভোট কেন্দ্র স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন করেছে কমিশন। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন জানান, ডোপ টেস্টে যারাই পজিটিভ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে। সন্ধ্যার পর ক্যাম্পাসে মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় থাকছে নিষেধাজ্ঞা। এছাড়াও অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মানহানি, রাষ্ট্রবিরোধী বা এমন কোনো কার্যক্রম থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের। খসড়া তালিকা অনুযায়ী চাকসুর মোট ভোটার 25,866 জন। এদিকে সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচনকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির। এখানে ভুল করছে। পরিস্থিতি এই জন্য এই যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা সেটার বিষয়ে আমরা উদ্যোগ নেব। তার মতের বিরোধী ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ 6 মাসের পরিবর্তে 4 মাস নির্ধারণ করা হয়েছে। এ মেয়াদের মধ্যে 3 মাস প্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং 1 মাস মাঠ পর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের 9ম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পাশাপাশি কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 45 থেকে বাড়িয়ে 47 বছর নির্ধারণ করা হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা বলেন, গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন আনতে হবে, সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তাও দেখতে হবে।
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সারাহ কুক। ঢাকায় বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এই বৈঠক উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড। বৈঠকে দুই পক্ষ আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন। ব্রিটিশ হাইকমিশনার জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বৈঠকে আলোচনা হয় ডাকসু নির্বাচন, বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে। এছাড়া আলোচনায় উঠে আসে মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘুদের অবস্থা এবং রোহিঙ্গা সমস্যা। দুই পক্ষই বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে মত বিনিময় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ সংসদীয় আসনে ৪২,৬১৮টি ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আক্তার আহমেদ। বর্তমানে ১২,৬১,০০,০০০ ভোটার সংখ্যা বিবেচনা করে ৬৪ জেলাকে ১০টি অঞ্চলে ভাগ করার কথা জানান তিনি, যেখানে পুরুষ ও নারীদের জন্য আলাদাভাবে ২,৪৪,০৪৬টি ভোট কক্ষের প্রস্তাব করা হয়েছে। এর উপর দাবি ও আপত্তি গ্রহণের সুযোগ থাকছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১২ অক্টোবর। একই সঙ্গে খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা ২০ অক্টোবর চূড়ান্ত হবে। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের ২৫ দিন আগে ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার বিধান রয়েছে। ১০টা অঞ্চলে ৬৪টা জেলায় ৩০০ আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২,৬১,৬১,২০১। আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে ৩,০০০ ভোটারের জন্যে এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪২,৬১৮। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে বাগেরহাটে ফের ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে এলাকাবাসী। হরতালের কারণে সকাল থেকে বাগেরহাট অংশের সকল সড়ক, মহাসড়ক ও দোকানপাট বন্ধ। অন্যদিকে ফরিদপুর ২ আসন থেকে ২টি ইউনিয়ন বাদ দেয়ায় ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। জেলায় বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ দোকানপাট। বন্ধ হয়ে যায় খুলনা থেকে ঢাকা, বরিশাল, মোংলা সহ বিভিন্ন এলাকায় যান চলাচল। এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, তবে চালু রয়েছে জরুরি সেবাগুলো। এদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন পার্শ্ববর্তী আসনে যুক্ত করার প্রতিবাদে তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ৮টা থেকে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক সহ এক্সপ্রেসওয়ের ভাঙা গোল চত্বরের অন্তত 10টি এলাকায় অবরোধ শুরু করে বিক্ষুব্ধরা। 2টি ইউনিয়ন আগের আসনে ফিরিয়ে না দেয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানান স্থানীয়রা। এদিকে বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে ভাঙা গোল চত্বর ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। ইসির এই হটকারী সিদ্ধান্ত, যেটা এলাকার জনগণের কনসার্ন ছাড়াই নেওয়া হয়েছে, সেটাকে অবিলম্বে বাতিল করে পুনরায় 4টি আসন পুনর্বহল করা হোক। বাগেরহাটকে সমৃদ্ধশালী করার জন্য আমরা 4টি আসন চাই। আসন 4টি না দিলে আমরা অবশ্যই এখানে কোনো নির্বাচন হতে দেব না। প্রধান নির্বাচন কমিশন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি আমাদের সকলকে শান্তি থাকার লক্ষ্যে আমাদের ভাঙ্গা উপজেলায় বহাল রাখার জন্য আমাদের 2টি ইউনিয়নকে যেভাবে আমরা মায়ের কোলে ছিলাম, ভাঙ্গার বুকে ছিলাম, সেইভাবে আমরা থাকতে পারি, এইটাই আমাদের প্রত্যাশা। মোহাম্মদপুরের নবীনগরে হাউজিংয়ে ছিনতাইকারী সন্দেহে পৃথক ঘটনায় গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার রাত ও বুধবার সকালে এই 2টি ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পুলিশ হেফাজতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তবে গণপিটুনিতে নিহত হানিফের পরিবার জানায়, পূর্ব
শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। নিহত হানিফ ও সুজনকে হত্যাকারী চক্র একই বলেও দাবি করেন তিনি। এলাকায় থাকি কেউর সাথে ভুল টুটি ওই মালিকের সাথে যদি কোনো শত্রুতা আমি থাকিয়া থাকে, ও ছিনতাই করে, ওর পোলা ভিতরে, ওই মালিকের পোলা ভিতরে ছিনতাই করে, ওর সাথে যদি কোনো তক্ক বিতক্ক হইয়া থাকে, এই জন্য দায়িত্ব হয়তো আজকে ছিনতাইকারী হিসাবে এরকম একটা চালানের চিন্তা ভাবনা আছে। পুলিশে জিজ্ঞাসা করলাম, তারা কেন জবাব দিয়ে দিল না, অগর কাছে কিছু পায় না, অগরে মারিয়া মুরিয়া গাড়িতে দিয়ে দিল। পারিবারিক বিরোধের জেরে নরসিংদীর শিবপুর উপজেলায় 2 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাভ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, দিদারদের বাড়ির নলকূপের পানি সোহাগদের বাড়িতে প্রতিনিয়ত ঢোকায় চলাচল করতে সমস্যা হতো। এ নিয়ে কথা কাটাকাটির জেরে সোহাগ ও রানাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দিদার ও তার ভাই বিদ্যুৎ। ছুটিকাঘাতে ঘটনাস্থলেই রানা নিহত হন। আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পর অভিযুক্ত থেকে দিদার ও বিদ্যুৎ পলাতক রয়েছেন। পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় থাকা শেখ হাসিনার একটি পুরনো লকারের হদিস মিলেছে। বুধবার সকালে লকারটি জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল CIC। এছাড়াও ব্যাংকটির এই শাখায় শেখ হাসিনার নামে থাকা 2টি ব্যাংক হিসেবে মিলেছে মোট 56 লাখ টাকা। আইনি পদ্ধতি অবলম্বনে জব্দ হওয়া লকার ও ব্যাংক হিসেবের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সকালে রাজধানীর সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটিতে জরুরি নথি থাকতে পারেও বলেও ধারণা করা হচ্ছে। তবে লকারটি খোলা হবে কিনা এ বিষয়ে পূবালী ব্যাংকের FSD বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক বলেন, লকার খুলতে কিছু আইনি প্রক্রিয়া থাকে। CIC, CID কিংবা দুদকের নিজস্ব আইন থাকলে তারাও লকার খুলতে পারবেন, অন্যথায় আদালতের নির্দেশনা অনুযায়ী আগাতে হবে। আসলে লকার জব্দ হয় না কি, মানে ধরেন অ্যাকাউন্টে যেভাবে একটা ফিগার দেয়, লকারের ভিতরে কি আছে এটা কেউ দেখার না, এটা ব্যাংকারও দেখতে পারে না। এটা যদি করতে হয় তাহলে ব্যাংক কোম্পানি আইনে সম্ভব না। যেই সংস্থাগুলো ওটা করতে চাচ্ছে, যেমন দুদক করতে চাইলে দুদকের আইনে করতে হবে, অথবা CID যদি করতে চায় তাহলে ওনাদের আইনে এটাকে করতে হবে। ওই আইনে যদি কাভার না থাকে তাহলে একটা সমাধান হতে পারে, এটা হচ্ছে আদালতের মাধ্যমে আসা। আগামী সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা আছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শেখ গাজী MH তামিম। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই 2 সাক্ষীর আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেননি। পরে সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সাক্ষীদের সাক্ষ্যতে ইতোমধ্যে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ দৃশ্যমান হয়েছে বলেও জানান তিনি। বলেন, চলতি মাসের মধ্যে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রাষ্ট্রপক্ষের রয়েছে। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই 2024 হয়েছে। এ কারণে ওনাদের সাক্ষ্য এবং নাহিদ ইসলাম বিশেষ করে, যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার
মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার বিকেল ৩টার দিকে সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক। সংস্থাটি জানায়, ঠিকাদার মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ১৫০ কোটি টাকা ভাগ বাটোয়ারা করে অর্থ আত্মসাতের অভিযোগে সিকদার গ্রুপের রন হক সিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এই মামলার অন্যতম আসামি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। জনাব মোহাম্মদ মোতাজ্জেরুল ইসলাম মিঠু টেকনোক্রেট কর্তৃক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৫ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সাথে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রাজধানীর সোনারগাঁও সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন পরিবেশ কর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতি আরা নাসরিন সহ ৯ জন। এই রিটের শুনানি করে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো ফুফাতো ভাই বোন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশুর পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবণ, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের টেকনাফ থেকে ৫টি মাছ ধরার ট্রলার সহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বুধবার বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ পূর্ব সাগরে এই ঘটনা ঘটে। জেলেরা বলেন, সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অন্তত ২০ থেকে ৩০টি ট্রলারে জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা ২টি স্পিড বোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে 5টি ট্রলার সহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। এ ব্যাপারে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ জানান, ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে তথ্য সংগ্রহের কাজ চলছে। এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলার সহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের খবর এখনও জানেন না স্বজনরা। সিলেটে ওসমানী হাসপাতালে অভিযানে নানা ধরনের দুর্নীতির অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের 5 সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। হাসপাতালের জরুরি বিভাগ, প্রশাসনিক দপ্তর, বিভিন্ন ওয়ার্ড ও কেবিন, মেডিসিন স্টোর, খাদ্য বিভাগ ও অ্যাম্বুলেন্সের সেকশন পরিদর্শন করে দুদক। অভিযানে ২৬২ জন আউটসোর্সিং কর্মীকে গত ৩ মাস ধরে বেতন ভাতা না দেওয়া, সঠিকভাবে ওষুধ বিতরণ না করা, রোগীদের কম খাবার সরবরাহ করা সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও হাসপাতালে দালালের দৌরাত্ম্য বৃদ্ধি সহ রোগীর বিভিন্ন অভিযোগের ব্যাপারেও তদন্ত করা হয়। রোগীদের ওয়ার্ডগুলোতে অপরিষ্কার ও পরিচ্ছন্নতা ব্যাপক আকার ধারণ করছে। ২৬২ জন আউটসোর্সিংয়ের মানুষ আছে, তাদের গত ৩ মাস যাবৎ কোনো বেতন দেওয়া হচ্ছে না। ৩-৪ মাস পরে গিয়ে তারা বলবে, আসো তোমাদেরকে বেতন দিব, কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে। খাবারের নির্ধারিত যে মেনুগুলো আছে এরতে অনেক কম দেয়। রুগীকে বলবে যে আমার এখানে 2টা ওষুধই আছে, বাদ বাকি ওষুধ নাই।
এটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে শুরু হয় প্রথম দিনের হেলথ ক্যাম্প। ক্যাম্পে রক্তের গ্লুকোজ, রক্তের চাপ পরীক্ষা, দাঁত পরীক্ষা ইত্যাদি সেবা বিনামূল্যে প্রদান করা হয়। আয়োজকরা জানান, হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হচ্ছে সচেতনতার মাধ্যমে অসুস্থতা প্রতিরোধ করা। ক্যাম্পে রাজশাহী মেডিকেল থেকে ডেন্টিস্টরা এসে সেবা দিচ্ছেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ অনেকে। এসএমসির আয়োজনে বাগেরহাটে দেশব্যাপী 2 দিনের কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলার লখপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন এসএমসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও শিশুদের সাথে কৃমি প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে তাদের এসএমসির কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয়। এসএমসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, পৃথিবীর 1/3 মানুষ কৃমিতে আক্রান্ত, তাই ব্যাপক জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পালিয়ে অন্য দেশে নয়, নিজ দেশের শিবপুরী এলাকায় সামরিক সুরক্ষায় রয়েছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সংবাদ মাধ্যম খবর হাবের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক সুরক্ষায় থেকে বিক্ষোভকারী জেনজিদের উদ্দেশ্যে বার্তাও দেন ওলি, যে বার্তায় ব্যক্তিগত শোক, সংগ্রাম ও শাসন ব্যবস্থার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করেন। এমনকি নিষ্পাপ জেনজিদের ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে বলেও বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলি। এদিকে নেপালের কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এছাড়াও নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগের প্রস্তাব এসেছে জেনজিদের পক্ষ থেকে। এদিকে নেপালি সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানানো হলেও দেশের সার্বিক পরিস্থিতি এখনও উত্তপ্ত। বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হয়েছে নেপালের বিভিন্ন দেশে। শান্তি আলোচনার আহ্বানে সাড়া না দিলেও এবার সেনাবাহিনীর কাছে সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এর মধ্যে আছে নাগরিক আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় পার্লামেন্টের বর্তমান প্রতিনিধি পরিষদ ভেঙে দেয়া, সংবিধানে সংশোধনী আনা বা নতুন করে সংবিধান রচনা করা, যেখানে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ থাকবে। অন্তর্বর্তী সরকার ব্যবস্থার অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। এছাড়াও সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী ক্ষমতা প্রদান, গেল 3 দশক ধরে সম্পদের যে লুটপাট হয়েছে তা তদন্ত করা ও অবৈধ সম্পদের মালিকানা রাষ্ট্রের কাছে হস্তান্তর এবং শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, নিরাপত্তা ও যোগাযোগ, এই 5টি ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের দাবি উত্থাপন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রাজধানী প্যারিস সহ দেশ জুড়ে রাস্তায় নেমেছেন বিক্ষোভে আন্দোলনকারীরা। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এমনকি প্যারিসের মধ্যাঞ্চলে একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগার ঘটনায় উত্তেজনার পারদ আরও বেড়েছে। মূলত দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকোর্নুর নামে প্রস্তাবের পর বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সবকিছু বন্ধ করে দাও স্লোগানে সড়কে নেমে আসেন তারা। এতে রাজধানী প্যারিসের সড়কে যানজট সৃষ্টি হয়। প্যারিস হাই স্কুলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 80,000 পুলিশ মোতায়েন করেছে সরকার। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে গাড়ি চালকদের। আন্দোলনকারীরা দেশে অচল অবস্থা তৈরি করতে চায় অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রায় 1 লাখ মানুষ এতে অংশ নিতে পারে এবং সহিংসতার আশঙ্কায় পুলিশ প্রস্তুত থাকবে।
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এই বিমান হামলা হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনাকে বিপর্যস্ত করার হুমকি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা যৌক্তিক হলেও কাতারের মাটিতে এ হামলা চালানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একক সিদ্ধান্তে চালানো হয়েছে, যুক্তরাষ্ট্র এতে পরিকল্পনার সাথে জড়িত নয় বলেও জানিয়েছেন ট্রাম্প। কাতারে হামলার নিন্দা জানিয়েছেন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নও। এবার খেলার প্রসঙ্গ। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ সবুজ সংকেত মেলায় সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরবে জাতীয় ফুটবল দল। শুধু খেলোয়াড়রা নয়, একই বিমানে ফিরবেন নেপালে আটকে থাকা ক্রীড়া সাংবাদিকরাও। এখন টেলিভিশনকে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে বন্ধ রয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, যে কারণে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাওয়া ফুটবলাররা সেখানেই আটকা পড়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন স্কোয়াডে থাকা ফুটবলাররা। নিজেদের ফিট রাখতে বুধবার সকালে জিম সেশন শেষ করেছেন তারা। আটকে পড়া ফুটবল দলসহ ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর বাফুফের পাশাপাশি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে উড়িয়ে আনা হবে নেপালে ফুটবল দলের সঙ্গে সফর করা সবাইকে। অ্যাম্বাসেডর মহোদয় জানালেন, পরিস্থিতি আগের তুলনায় অনেক শান্ত এসেছে। আমাদের ফুটবল টিম, কোচ, অফিসিয়াল এবং 11 জন সাংবাদিক আছেন, সর্বমোট 56 জন। তারা নিরাপদেই হোটেলে অবস্থান করছেন। আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ প্রস্তুত আছেন C-130 বিমান আমাদের ফুটবল টিমকে উদ্ধার করার জন্য, সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য। এই সংক্রান্ত যা কিছু আছে আমাদের ব্যয়ভার আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা বহন করব। তারুণের উৎসব 2025 উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর প্রথম পর্বের খেলা শুরু হয়েছে গত 30 আগস্ট। এরই ধারাবাহিকতায় বুধবার 1-0 গোলে ময়মনসিংহ জেলা দলকে হারিয়েছে মানিকগঞ্জ। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের প্রথম রাউন্ডের খেলায় বান্দরবান জেলা দলকে 1-0 গোলে হারিয়েছে ফেনী জেলা দল। জাতীয় চ্যাম্পিয়নশিপে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে মুখোমুখি হয় মানিকগঞ্জ ও ময়মনসিংহ জেলা দল। 1-0 গোলে ময়মনসিংহকে হারায় মানিকগঞ্জ। আরেক ম্যাচে বিকেল 3টায় ফেনী ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে ফেনী বনাম বান্দরবান জেলা দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্ধে কোনো দল গোল না পেলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ফেনী জেলা দল। টানটান উত্তেজনায় শেষ সময়ে এসে ফেনী জেলা দলের হয়ে গোল করেন আব্দুল সালাম। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার সহ প্রশাসনের কর্মকর্তারা। বাংলাদেশের 64 জেলার পুরুষ সিনিয়র ফুটবল দল সমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।